আবার ইসরায়েলের উপর অ্যাটাক হলো। এবারে অ্যাটাক কিন্তু কোনো টেরোরিস্ট গ্রুপ করেনি, এবারে অ্যাটাক করেছে ইরান। 13 এপ্রিল 2024 300রও বেশি রকেট এবং ড্রোন ছোড়া হয়েছিল ইসরায়েলের উপর, এবং এর দায় কিন্তু সরাসরি ইরান এবার জনসমক্ষেই বলে দিই। এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কি কি কারণে অ্যাটাক করা হলো এবং এর ফলে ইসরায়েলের লাভ হলো না ক্ষতি হলো। সাধারণত তিনটে কারণের জন্য এই অ্যাটাক কিন্তু খুব ইন্টারেস্টিং। নাম্বার 1, প্রায় 99% রকেট ইন্টারসেপ্ট। নাম্বার 2, এই অ্যাটাকের ফলে ইসরায়েলে কিন্তু ক্ষতি নয় বরঞ্চ লাভই হলো। নাম্বার 3, ইরান কিন্তু বেশ ভালো করেই জানে যে তাদের ছোড়া রকেট এবং ড্রোন 99%-এরও বেশি ফেল হবে, তবুও তারা আক্রমণ করলো। তাহলে ব্যাপারটাই বা কি? ইরান এসব জেনেও কেনই বা আক্রমণ করলো, আর ইসরায়েলের লাভই বা কী করে হলো? এইসব বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওটা, এবং এই ভিডিওর শেষে আমরা আলোচনা করব ইসরায়েল এবং ইরান এই দুই পক্ষের মধ্যে মিলিটারি পাওয়ার, নিউক্লিয়ার উইপন এবং পলিটিক্যাল পাওয়ার, এই তিনটে পাওয়ার মধ্যে কে কোথায় বেশি এগিয়ে, আর যদি যুদ্ধই লেগে যায় তাহলে কে কোথায় কতটা এগিয়ে থাকবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি জানলে অবাক হবেন, একসময় কিন্তু ইসরায়েল এবং ইরান এই দুটো দেশ একে অপরে খুবই বন্ধুত্বপূর্ণ দুটি দেশ ছিল। ইসরায়েলের প্রায় 90% তেল আসতো ইরান থেকে, এবং ইরান ইসরায়েল থেকে অস্ত্রও কিনত। এমন কি হলো যাতে সেই বন্ধুত্বপূর্ণ দেশ দুটি আজ একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত? তবে এটা কি ওয়ার্ল্ড ওয়ার 3 এর সূচনা? সব দিক বিবেচনা করলে দেখা যাবে যে এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 3 এর সূচনা বললেই হয়। 1 এপ্রিল 2024 ইসরায়েল সিরিয়ার দামাস্কায় কনসুলেটে হামলা করেছিল। এই হামলায় একজন ইরানি জেনারেল এবং 6 জন সাধারণ নাগরিক মারা যায়। এই হামলার পরেই ইরান কিন্তু আবার আমেরিকাকে বলে দিয়েছিল যে এর বদলা আমরা নেবই, এটা যেন পাবলিশ না হয়। কিন্তু ইসরায়েল তো আমেরিকার বন্ধু, তাই আমেরিকা সহজেই এই কথা আবার ইসরায়েলকে বলে দিয়েছিল। আমেরিকা ইসরায়েলকে এই কথা বলার পর ইসরায়েল কিন্তু এক প্রকার যুদ্ধের জন্য তৈরিই ছিল। অবশেষে 13 এপ্রিল 2024 ইরান ইসরায়েলে হামলা করে। 185 ড্রোন, 103 ব্যালিস্টিক মিসাইল এবং 36 ক্রুজ মিসাইল শুটডাউন করেছিল ইরান ইসরায়েলে। এতগুলো মিসাইল এবং ড্রোনের মধ্যে মাত্র 7টাই কিন্তু এসে পড়েছিল ইসরায়েলে, বাকি সবগুলো ইসরায়েল রুখে দিয়েছিল। এই যে এতগুলো মিসাইল এবং ড্রোন ইসরায়েল রুখে দিয়েছিল, এটা কিন্তু সত্যিই একটা ভাবার বিষয়। ইসরায়েলের এই সাফল্য সম্ভব হয়েছে দুটো সিস্টেমের মাধ্যমে। নাম্বার 1 আয়রন ডোম, নাম্বার 2 অ্যারো 3 সিস্টেম। এবার আমরা জানবো এই আয়রন ডোমের সম্পর্কে। আয়রন ডোম হলো শর্ট রেঞ্জের মিসাইল ইন্টারসেপ্ট করার জন্য 2011 সালে প্রথম বানানো হয়েছিল। আয়রন ডোম এমন একটা রেডার যা বায়ুমণ্ডলে সহজেই কোনো বিপজ্জনক বস্তুকে শনাক্ত করতে পারে, এবং ওই খবর তৎক্ষণাৎ চলে যায় কন্ট্রোল রুমে। কন্ট্রোল ইউনিটে ওই বিপজ্জনক বস্তুটির পাত দেখা যায়, এবং ওই বিপজ্জনক বস্তুটি যদি মিসাইল হিসাবে কোথাও ছোড়া হয় বা ওটি যদি বিপজ্জনক হিসাবে ব্যবহার করা হয়, তাহলে ওই কন্ট্রোল ইউনিট থেকে একটি মিসাইল ছোড়া হয়, যে মিসাইলটি গিয়ে ওই বিপজ্জনক বস্তুটিকে বায়ুমণ্ডলের মধ্যেই ধ্বংস করে দেয়। এবার আমরা জানবো অ্যারো 3 মিসাইল সম্পর্কে। অ্যারো 3 সিস্টেমটা হলো লং ডিস্টেন্সে কোনো ব্যালিস্টিক মিসাইলকে থামানোর জন্য এটি ব্যবহার করা হয়। অ্যারো 3 সিস্টেমটা বানানো হয়েছে অ্যাটমসফিয়ারের বাইরেও যদি কোনো বিপজ্জনক বস্তু থাকে তবে তাকেও সে ধ্বংস করে দিতে পারে। এই আয়রন ডোম এবং অ্যারো 3 এই সিস্টেম ছাড়াও কিন্তু ইসরায়েলের কাছে ডেভিড স্লিং, পেট্রিয়ট, আয়রন বিম এই সিস্টেমগুলো ইসরায়েলের কাছে আছে। এই আয়রন বিম লেজারের সাহায্যে কোনো মিসাইলকে পর্যন্ত থামাতে পারে। আর ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম হলো পৃথিবীর মধ্যে অন্যতম এয়ার ডিফেন্স সিস্টেম। ইসরায়েলের এই এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে ইরানও অবগত ছিল। এত কিছু জানা সত্ত্বেও ইরান কেনই বা ইসরায়েলে হামলা করলো? একে একে আমরা 4টি পয়েন্ট সম্পর্কে জানি। ইরানের কিন্তু পৃথিবীর বহু দেশের সাথেই সম্পর্ক খারাপ। 2024 সালেই ইরান পাকিস্তানে হামলা করেছিল, আর সৌদি আরবের সাথেও ইরানের সম্পর্ক বহুদিন ধরেই খারাপ। এখন আবার ইসরায়েল ইরানের জেনারেলকে এয়ার স্ট্রাইকে মেরে দিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2011 সালে আমেরিকা কাসিম সোলেমানিকে ড্রোন হামলা করে মেরেছিল। এই হামলার পর ইরান কিন্তু একদম চুপ থাকেনি। 7 অক্টোবর 2023 ইসরায়েল হামাসের উপর অ্যাটাক করার পর ইউএস ফোর্সের উপর কিন্তু ইরান 150 বারেরও বেশি আক্রমণ করেছে। ইসরায়েলি এয়ার স্ট্রাইক করেছে, এবং এই এয়ার স্ট্রাইক তাদের ক্ষেত্রে যে খুব একটা সফল হবে না এই খবর তাদের পলিটিশিয়ানদেরও জানা ছিল। কিন্তু এটা জানা সত্ত্বেও কিন্তু সেই দেশের সাধারণ জনগণ সেলিব্রেট পর্যন্ত করেছে, কারণ এটা ছিল তাদের কাছে একটা বড় প্রতিশোধ। এই এয়ার স্ট্রাইকের পর ইরান কিন্তু একটা জিনিস খুব হাইলাইট করছে, সেটা হলো তারা বলছে যে ফার্স্ট এয়ার স্ট্রাইক কিন্তু ইসরায়েলের তরফ থেকে হয়েছিল, এবং এই এয়ার স্ট্রাইক করে ইসরায়েল যে গাজায় হামলা করেছে তারও একটা প্রতিশোধ নিল ইরান। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় কারণ নিয়ে। দ্বিতীয় কারণ হলো প্রতিশোধ। ইরানের জন্য কিন্তু ইসরায়েলে এই এয়ার স্ট্রাইক ইতিহাসে প্রথম। এই অ্যাটাক ইসরায়েলের উপর ইরানের কিন্তু ডাইরেক্ট অ্যাটাক। তার মানে এই নয় যে আগে কখনো ইরান ইসরায়েলে অ্যাটাক করেনি। ইসরায়েলের সাথে ইরান লড়ে
সেটা কিন্তু প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে। চলুন জেনে আসি কিভাবে। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ ও ইয়েমেনে হুতি, সিরিয়া ও ইরাকে শিয়া গ্রুপ, এরা সবাই কিন্তু ইরাক থেকে অর্ডার নিয়ে থাকে। ভেবে দেখেছেন কি ইসরায়েলের মতো একটি শক্তিশালী দেশের পক্ষে এইসব গ্রুপে লড়ার জন্য অর্থ এবং রসদ কোথা থেকে আসে? ইরান কিন্তু আগে কখনো এইভাবে ডাইরেক্ট আক্রমণ করেনি। যা আক্রমণ করেছে তা হয়েছে ডিপ্লোম্যাটিকভাবে। এবারই কিন্তু ডাইরেক্ট আক্রমণ করার মতো সাহসিকতা দেখিয়েছে ইরান। আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো আমেরিকা। এই অ্যাটাকের পরেই কিন্তু রাশিয়া আবার ওয়ার্নিংও দিয়ে দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট তো বলেই দিয়েছে, উই উইল নট সিট অ্যান্ড ডু নাথিং ইফ বাইডেন সাপোর্ট ইসরায়েল। রাশিয়া কিন্তু ইরানকে সাপোর্ট করে গিয়েছে। আর রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে ইরানও কিন্তু বরাবরই রাশিয়াকে সাপোর্ট করেছে। যদি আমেরিকা অ্যাটাক করে তাহলে রাশিয়াও কিন্তু ইনভলভ হয়ে যাবে, আর এটাই প্রকৃতপক্ষে ইরান চায়। এই ভিডিও শুরুতেই আমি বলেছি যে এই যুদ্ধে কিন্তু ইসরায়েলের ক্ষতি নয়, বরঞ্চ লাভই হলো। সেটা কিভাবে, চলুন জেনে আসি। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম হলো পৃথিবীর মধ্যে অন্যতম, এটা আমরা সবাই জানি। কিন্তু 7 অক্টোবর 2023 আক্রমণের সময় ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু ফেল করেছিল, যার ফলে ইসরায়েলের প্রায় 1200 মানুষের মৃত্যু হয়েছিল। ইরান ইসরায়েলে আক্রমণ করে তখন ইরানের প্রায় মিসাইল এবং ড্রোন এর প্রায় 98% এরো 3 সিস্টেম ইন্টারসেপ্ট করেছিল, যার ফলে ইসরায়েলের ক্যাপাবিলিটি লাইন পৃথিবীর সামনে আরেকবার প্রমাণ হয়ে গেল। ফলস্বরূপ জার্মানিও প্রায় $4 মিলিয়ন চুক্তি সাইন করলো ইসরায়েলের সাথে, যাতে ভবিষ্যতে তারা রাশিয়ার সমস্ত আক্রমণ তারা প্রতিহত করতে পারে। এই প্রজেক্ট আবার 2025-এর মধ্যে শেষ হয়ে যাবে। মানেটা হলো পরিষ্কার, ইরান ইসরায়েল এই আক্রমণের ফলে ইসরায়েল কিন্তু আসলে তাদের ক্যাপাবিলিটির প্রমাণপত্র বের করে নিল। ইসরায়েলের আরেকটা সুবিধা হলো যে এই আক্রমণের ফলে ইসরায়েল কিন্তু আবার ইরানে ডাইরেক্ট আক্রমণ করতে পারে। রাজনীতিবিদরা মনে করেন যে ইসরায়েল এবং আমেরিকা উভয়ের সামনে কিন্তু একটা বড় সুযোগ ইরানের নিউক্লিয়ার প্রজেক্টকে ডিস্ট্রয় করার। জুলাই 2015 তখনই প্রথম ইরান এই নিউক্লিয়ার প্রজেক্টে অংশগ্রহণ করেছিল এবং প্রমিস করেছিল যে এই নিউক্লিয়ারকে তারা শুধুমাত্র স্কুল পারপাস ব্যবহার করবে, এ দিয়ে কোনো প্রকার অস্ত্র বানানো হবে না। যার কারণে আবার ওয়েস্টার্ন কান্ট্রি ইরান থেকে অনেক প্রজেক্ট সরিয়ে নিয়েছিল। 2020 সালে ইরান আবার ঘোষণা করে দিয়েছে যে তারা ওই ডিলে কিছু কিছু রেস্ট্রিকশন মানতে পারবে না। জানুয়ারি 2024 তখন ইরান আবার ঘোষণা করলো যে তারা নিউক্লিয়ার উইপন বানানোর খুব কাছাকাছি এবং তারা যদি চায় তাহলে 1 সপ্তাহের মধ্যে 5টি নিউক্লিয়ার উইপন বানাতে পারে। ইসরায়েলেরও একটা সুযোগ, যাতে ইসরায়েলেই ইরানের নিউক্লিয়ার উইপনে অ্যাটাক করতে পারে। ইসরায়েলের সমস্ত ডিফেন্স সিস্টেম শুধুমাত্র একটা ফিলোসফির উপরেই তৈরি, আর সেটা হলো শত্রুপক্ষকে দেখাও, শত্রুপক্ষ যদি আক্রমণও করে তবে তা প্রতিহত করার মতো ক্ষমতা ইসরায়েলের আছে। অক্টোবর 2023 ইসরায়েলি আক্রমণের সময় পৃথিবীর সামনে আরেকবার প্রমাণ হয়েছিল যে আয়রন ডোমও কিন্তু ফেল হতে পারে। ইসরায়েলও আবার নিজেদের ডিফেন্স সিস্টেম প্রমাণ করার জন্য দ্বিতীয় চান্স খুঁজেছিল। ইরান যখন আবার ইসরায়েলে আক্রমণ করলো তখন কিন্তু তাদের ডিফেন্স সিস্টেমের শক্তি সতর্কতার সাথে পুনরুদ্ধার করলো, ইরাকের ড্রোন হামলা থেকে নিজেদের দেশকে বাঁচিয়ে। আরও একটা জিনিস প্রমাণ হয়ে গেল, এই ইসরায়েল এবং ইরান এর মধ্যে যে একটা শ্যাডো ওয়্যার চলতো সেই শ্যাডো ওয়্যার শেষ হয়ে গিয়েছে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি আমেরিকা এবং ইউএসএসআর এর মধ্যে যে একটা শ্যাডো ওয়্যার চলে, ঠিক সেই রকম ইসরায়েল এবং ইরান এই দুটো দেশ শ্যাডো ওয়্যার শেষ করে এখন যুদ্ধের ময়দানে এই দুটি দেশ মুখোমুখি দাঁড়িয়ে। এবার আমরা 3টে বিষয় কম্পেয়ার করে জানবো কোন দেশ কতটা এগিয়ে। প্রথমেই আসি মিলিটারি পাওয়ার। আমরা যদি ইসরায়েলের আয়তন দেখি তাহলে ইসরায়েলের আয়তন হলো 20,770 স্কোয়ার কিলোমিটার, আর ইরানের আয়তন হলো 16,48,195 স্কোয়ার কিলোমিটার। অর্থাৎ আয়তনের দিক থেকে দেখতে গেলে ইসরায়েলের থেকে ইরান কিন্তু বেশ খানিকটাই বড়। আমরা যদি গ্লোবাল ফায়ার ইন্ডেক্স দেখি তাহলে সেখানে দেখতে পাবো ইরানের র্যাঙ্ক হলো 14 আর ইসরায়েলের র্যাঙ্ক হলো 17। অর্থাৎ এখানেও কিন্তু ইসরায়েল অনেকটাই পিছিয়ে। ট্যাঙ্কের দিক থেকে দেখতে গেলেও কিন্তু ইসরায়েলের থেকে ইরান বেশ খানিকটা এগিয়ে। ইরানের ট্যাঙ্ক হলো 2000-এর মতো আর ইসরায়েলের ট্যাঙ্ক হলো 1370টি। আর্মার ভেহিকেলেও ইসরায়েলের থেকে ইরান এগিয়ে। দেখো একটা জিনিস খুব পরিষ্কার, এই ইরান এবং ইসরায়েল যুদ্ধে ট্যাঙ্ক বা মোবাইল রকেট লঞ্চার এগুলো থাকা বা না থাকা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে না। কারণ যদি তুমি জিওগ্রাফি লোকেশন দেখো তাহলে দেখতে পাবে যে ইরাক এবং ইসরায়েল কিন্তু অনেকটাই দূরে অবস্থিত। ইরাক এবং ইসরায়েল এর মধ্যে দূরত্ব হলো প্রায় 1079 কিলোমিটার। অর্থাৎ ইরানকে যদি স্থলসীমা দিয়ে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে হয় তাহলে প্রথমে তাকে ইরাক এবং পরে জর্ডান অতিক্রম করেই ইসরায়েলে পৌঁছতে হবে। তাই ইরানের কাছে যতই ট্যাঙ্ক থাকুক বা না থাকুক তার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে না এই ক্ষেত্রে। এরপর যদি আমরা মিলিটারি পার্সন দেখি
তাহলে সেখানে দেখতে পাবো ইরানের মিলিটারি পার্সন হলো প্রায় 5 লাখ এবং ইসরায়েলের মিলিটারি পাওয়ার হলো 1,70,000। এখানেও কিন্তু ইরান এগিয়ে, কিন্তু ইসরায়েলে প্রত্যেক পার্সনকে মিলিটারি টেস্ট কম্পালসারি, তাই চাইলে ইসরায়েল প্রত্যেক সিভিলিয়ানকে মিলিটারিতে কনভার্ট করতে পারে। মিলিটারি পার্সন দেখতে গেলে ইসরায়েলের থেকে ইরান কিন্তু বেশ খানিকটা এগিয়ে। এবার বলছি তাহলে এই রাশিয়া এবং ইরান যুদ্ধে বেশি ইম্প্যাক্ট সবচেয়ে কিসের উপর পড়বে। মিলিটারি 3টি ফোর্স, আর্মি, নেভি এবং এয়ারফোর্স। এই নেভাল ফোর্সের দিক থেকে কিন্তু না ইসরায়েল বেশি এগিয়ে না ইরান বেশি এগিয়ে। এই দুটি দেশের মধ্যে যুদ্ধে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পড়বে এয়ারফোর্সে, অর্থাৎ যে দেশের এয়ারফোর্স যত বেশি স্ট্রং সেই দেশের সুবিধা কিন্তু তত বেশি হবে। ইরানের কাছে অনেক পুরানো চায়নার J7 এয়ারফোর্স আছে, এছাড়াও ইরানের কাছে E5, E14 টমক্যাটও আছে। আপনি জানলে অবাক হবেন, এগুলো সব 1970 সালে তৈরি অত্যাধুনিক বিমানের মধ্যে ইরানের কাছে আছে MiG-29। এবারে জেনে নেব ইসরায়েলের এয়ারফোর্সের ব্যাপারে। ইসরায়েলে F-16, F-15, F-35 এইসব অত্যাধুনিক বিমান কিন্তু তাদের কাছে আছে। এবার যদি আমরা অ্যাক্টিভিটি ফাইটার এয়ারক্রাফটের কথা বলি, তাহলে ইরানের আছে কিন্তু 551টি এবং ইসরায়েলের আছে 612টি। এবারে আমরা জানবো নিউক্লিয়ার উইপনের ব্যাপারে। ইরান কিন্তু বলেই দিয়েছে পাবলিকালি যে তাদের কাছে কোনো নিউক্লিয়ার উইপন নেই। সেই দিক থেকে দেখতে গেলে ইসরায়েল কিন্তু একটু বেশ এগিয়েই। আবার এটাও সত্যি যে ইরান কিন্তু আরও একটা প্রতিবেদনে বলেছে যে তারা যদি চায় তাহলে তারা 1 সপ্তাহের মধ্যে 5টি নিউক্লিয়ার উইপন বানাতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো এই যে এরিয়ার ভিত্তিতে দেখতে গেলে ইরানের থেকে ইসরায়েল কিন্তু বেশ খানিকটাই ছোট, অর্থাৎ সেইভাবে নিউক্লিয়ার ওয়ার যদি হয় তাহলে ইসরায়েলকে ডিস্ট্রয় করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। আর ইসরায়েলের ক্ষেত্রে সেটা কিন্তু ঠিক উল্টো দিকে এটাও সত্যি যে ইরানের থেকে ইসরায়েল কিন্তু ডিফেন্স সিস্টেম অনেক উন্নত মানের, এবং যদি ইরান সেইভাবে ইসরায়েলকে আক্রমণ করেও তাহলে ইসরায়েলের সেই আক্রমণ প্রতিহত করার ক্ষমতা কিন্তু অনেকটাই বেশি। এবার আমরা আলোচনা করব গ্লোবাল সাপোর্টের ব্যাপারে। এই দুটো দেশকে কোন কোন দেশ সাপোর্ট করতে পারে। গ্লোবাল সাপোর্ট পাওয়ার একটা ব্যাপার আছে, সেটা হলো এই যে কে আগে অ্যাটাক করলো। যে ইসরায়েলের উপর যদি অ্যাটাক হয় তবে আমরা ইসরায়েলের পক্ষে আছি, কিন্তু ইসরায়েল যদি ফার্স্টে কোনো দেশকে আক্রমণ করে তাহলে সেটা কিন্তু ইসরায়েলকে একাকেই লড়তে হবে, সেখানে আমেরিকা ইসরায়েলকে কোনো সহায়তা করবে না। এদিকে ইরানকেও আবার রাশিয়া এবং চায়না বলে দিয়েছে যে তোমাদের দেশ যদি আক্রমণ হয় তবে আমরা তোমাদের পক্ষে আছি, কিন্তু তোমরা যদি যুদ্ধ ঘোষণা করো তবে তোমাদের একাকেই লড়তে হবে। এই ইরান এবং ইসরায়েল যুদ্ধটা কিন্তু একটা কন্ডিশনের মধ্যেই পড়ে গেল। যুদ্ধ কখনোই সমস্যার সমাধান হতে পারে না। ইতিহাসে আমরা যত যুদ্ধ দেখেছি তা শুধুমাত্র ধ্বংসের নামমাত্র। আমরা সবাই চাইব এই ইরান এবং ইসরায়েল যেন যুদ্ধ না হয়। এই ব্যাপারে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।